পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারের 3 নম্বর সেটটা আলোচনা করব। 3 নম্বর সেটটা আছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। 1 নম্বরের একের কোশ্চেনটা আছে এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 হলে এবং লাভের অনুপাত 2:1, এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত মাস খেটেছে? 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। এখানে এ আর বি এর মূলধনের অনুপাত কত আছে? A:B সমান আছে 10:9। এখানে বলা আছে যে এর মূলধনটা 9 মাস খেটেছে আর বি এর মূলধন কত খেটেছে। আমি ধরি বি এর মূলধন x মাস খেটেছে। তাহলে এরটা কতদিন খেটেছে? এরটা হচ্ছে 9 মাস। তাহলে এর মূলধন কত হয়ে যাবে? a × 9। তার মানে এর আছে 10, তাহলে 10 × 9 আর বি এরটা আছে 9 × x। তাহলে এইটা হবে 1 মাস হিসাবে মূলধনের অনুপাত। আর 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা কার সাথে সমান হবে? লভ্যাংশের অনুপাতের সাথে সমান হবে। এটা আছে 2:1। তাহলে কি হলো? 9×10=9x ইকুয়াল টু হবে 2/1। 9×10=90 কেটে দিলাম। তাহলে 2 × x, 2x ইকুয়াল টু হবে 10 × 1 = 10। তাহলে x ইকুয়াল টু হবে 5। তাহলে 5 মাস খেটেছে, বি এর মূলধনটা 5 মাস খেটেছে। তাহলে এখানে অ্যান্সার হবে কতটা? অ্যান্সার হবে অপশান সি এরটা, 5 মাস। এরপরে 2 এর কোশ্চেনটা আছে 1/3 - 2√2 এর অনুবন্ধী করণী হলো কোনটা? 1/3 - 2√2 এর অনুবন্ধী করণীটা বের করতে হবে। তাহলে এটা খুবই সিম্পল, এটা ক্যালকুলেশনের কোনো দরকার নেই। এর অনুবন্ধী করণী হবে 1/3 + 2√2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 3 থেকে কোশ্চেনটা দেখব। এখানে বলা আছে এ বি সি এরূপ 3টি বিন্দু যে AC = 3 সেমি, BC = 5 সেমি আর AB = 8 সেমি। ABC বিন্দুগামী বৃত্তের সংখ্যা কটি? 0, 1, 2, 3। এখানে বাহুগুলোর মাপ কি আছে? AC সমান আছে 3 সেমি আর BC সমান আছে 5 সেমি আর AB সমান আছে 8 সেমি। এবার আমরা দেখতে পাচ্ছি যে AC আর BC যদি যোগ করে দুটো বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 + 5 = 8 সেমি হয়ে যাবে। আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর হতে হয়। তাহলে এটা কী হয়েছে? এই দুটো বাহু যোগ করে এই ABর সাথে সমান হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে না। তার মানে ABC 3টে বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠন সম্ভব নয়, ত্রিভুজ তৈরি হবে না। তা ত্রিভুজ তৈরি হবে না মানে একটা বৃত্তের ওপর 3টে বিন্দু যদি অবস্থিত হয় তাহলে 3টে বিন্দু যোগ করলে সবসময় একটা ত্রিভুজ তৈরি হবেই হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাহুগুলো দৈর্ঘ্য এমন দেওয়া আছে সেখান থেকে ত্রিভুজটা ফর্ম করবে না। তাহলে ABC 3টি বিন্দু দ্বারা বিন্দুগামী বৃত্তের সংখ্যা কত হবে? বৃত্তের সংখ্যা হবে 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এরটা, 0। কোনো বৃত্তই তৈরি হবে না যেহেতু এটা ত্রিভুজটা ফর্ম করছে না। এরপরে 4 থেকে কোশ্চেনটা আছে একটি সমকোণী ত্রিভুজের 3টি কোণ ABC হলে sin² A + sin² B + sin² C এর মান নির্ণয় করো। এখানে বলা আছে যে ABC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এটা সমকোণী ত্রিভুজ ধরলাম, আমি নাম দিলাম ABC। তাহলে বি কোণটা 90 ডিগ্রি হতে বাধ্য আর ACটা আলাদা আলাদা হবে। এবার আমাকে বের করতে হবে যে sin² A + sin² B + sin² C। তাহলে এ কোণের সাপেক্ষে সাইন, এ কোণের সাপেক্ষে সাইন কী হবে? সাই বাবার লম্ব অতি। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে এইটা, অতিভুজ হবে এইটা। তাহলে হয়ে যাবে কত? BC/AC। আর sin² B কোণের মান তো 90 বসিয়ে দিলাম। আর যে sin² C কোণের সাপেক্ষে সাইন, সাই বাবার লম্ব, তখন লম্ব হবে এইটা, অতিভুজ হবে এইটা। তাহলে তখন হয়ে যাবে কত? এটা হবে AB/AC। আর স্কোয়ার থাকার জন্য মাথায় স্কোয়ার হয়ে যাবে, এটাও স্কোয়ার থাকার দরুন মাথায় স্কোয়ার হবে। এবার sin² 90টাকে আমি আলাদা করলাম আর এই দুটো কী হবে? BC²/AC² + AB²/AC²। তাহলে এখানে sin 90 হয় 1, তার মানে হবে 1² আর এই দুটো লস হবে AC²। তাহলে পুরো থাকবে এখানে BC² + AB²। এবার যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে BC² + AB² মানেই তো AC চলে আসবে। তাহলে AC²/AC², এই দুটো সমষ্টি হবে AC² এর সাথে সমান। তাহলে কী পেলাম? 1 + নিচে কেটে গেল 1, তাহলে 1 + 1 এর মান হবে কত?
এর মান হবে 2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, অ্যান্সার হবে সি এরটা 2। এরপরে 5 কোশ্চেন আছে 4 সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ আর 3 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি আয়তঘন দ্বারা একটি ঘনক তৈরি করা হলো, কমপক্ষে আয়তঘনের সংখ্যা কত বের করতে হবে। এখানে আয়তঘনটার দৈর্ঘ্য বলেছে 4, প্রস্থ বলেছে 3 আর উচ্চতা বলেছে 3। তাহলে আয়তঘনটার আয়তন কত হবে? আয়তঘনের আয়তন হবে 4 × 3 × 3 এত ঘন সেমি। এবার অনেক কটা আয়তঘন জুড়ে কী তৈরি হবে? একটা ঘনক তৈরি হবে। তার মানে এই আয়তঘনকের আয়তনের সাথে যটার সংখ্যা আয়তঘন হবে সেই সংখ্যাটা গুণ করে যে আয়তনটা বেরোবে সেটা হবে ঘনকটার আয়তন। তার মানে ঘনকের আয়তন সবসময় কোনো একটা সংখ্যার কিউব হয়। তাহলে এখানে 4 × 3 × 3 × 3 আছে। তাহলে দেখতে হবে যে প্রথমে বলেছে 36টা, 36 গুণ করে দেখতে হবে যেটা পূর্ণঘন সংখ্যা আসে কি না। তাহলে দেখি 4 × 3 × 3 এর সাথে আমি 36 গুণ করবো, তাহলে কি এটা পূর্ণঘন সংখ্যা হবে? 4 × 3 × 3 4 × 9 36, এইটা পূর্ণঘন সংখ্যা হবে না, তাহলে এটা বাদ গেল। এরপরে 4 × 3 × 3 তার সাথে কটা আছে? 24টি, 24 গুণ করে দেখি। তাহলে 4 × 3 × 3 আর এখানে হয় 24 মানে হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করি, 2 2 4, 2 4 8, 8 3 24। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 3টে আসছে, 3 3টে আসছে, কিন্তু এই 4টা কিউব নয়, তাহলে 24টাও হবে না। এরপরে 48টা দেখব, 4 × 3 × 3 × 48। তাহলে 4 × 3 × 3 48কে ভাঙবো, 4 ভাঙ 48, তাহলে 4 × 12, 12 মানে হচ্ছে 4 3 12। তাহলে এখানে হলো 4 আমরা 3টে পেয়ে যাচ্ছি, 3 ও 3টে পেয়ে যাচ্ছি, তাহলে এটা হবে পূর্ণঘনের সংখ্যা। তাহলে 48টি যদি আয়তঘন নিই তার আয়তনটা পূর্ণঘন সংখ্যা আসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আয়তঘনের সংখ্যা হবে 48টি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, 48টি আয়তঘন নিতে হবে তবে একটা ঘনক তৈরি হবে। এরপরে 6 কোশ্চেনটা আছে যদি x1 x2 x3 দিয়ে x15 রাশি তথ্যের গড় 25 হয় তবে 2x1 + 1 2x2 + 2 দিয়ে 2x15 + 15 এদের গড় হবে কত? এখানে দেওয়া আছে যে x1 x2 x3 দিয়ে x15 এদের গড় হচ্ছে 25। তাহলে কি করব? এখান থেকে আমরা লিখতে পারি x1 + x2 + x3 + দিয়ে x15 বাই 15টা সংখ্যা দিয়ে ভাগ করলে এদের গড় সমান হবে কত? এদের গড় বলেছে 25। তাহলে এখান থেকে আমরা করতে পারি কি x1 + x2 + x3 + দিয়ে x15 = হবে 25 × 15, এইটা হয়ে যাবে। তাহলে 25 × 15 গুণ করে দেখি, 5 5 25 আর তাহলে 2 5 2 10 2 12, 25 1 25, তাহলে 5 5 2 7 375। তাহলে এদের সমষ্টি হলো 375। এবার বের করতে হবে 2x1 + 1 2x2 + 2 তারপরে 2x3 + 3 এ দিয়ে 2x15 + 15 এদের গড়। তাহলে এদের গড় হবে কত? এদের গড় হয়ে যাবে সব কটা যোগফল বাই 15। তাহলে 2x1 + 1 2x2 + 2 2x3 + 3 + দিয়ে 2x15 + 15 বাই 15টা সংখ্যা। এবার কী করবো? 2x1 2x2 2x3 2x15 এগুলোকে এক কাজে করবো, এখান থেকে 2 কমন যাবে। তাহলে x1 + x2 + x3 + দিয়ে x15 অবধি। আর এখানে পড়ে আছে 1 2 3 4 এখন আপ টু কত দূর পর্যন্ত? আপ টু 15 অবধি বাই 15। এবার 2 × এদের সমষ্টিটা আমরা এখানেই পেয়ে আছি কত? 375, বসিয়ে দিলাম 375 প্লাস এবার এই কোটার যোগফল 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2। তাহলে এখানে হয়ে যাবে 15 × 15 + 1 মানে হবে 16/2, 2 8 16 বাই 15। তারপর 3 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ হবে, 2 5 10 আর তাহলে 1 2 7 14 1 15 হাত তাহলে 1 2 3 6 1 750 প্লাস 15 15 না সরি 15 × 8 15 × 8 কত হবে? 5 আর 40 হাত তাহলে 4 8 8 আছে 12 120 বাই 15। তাহলে কত হলো? এখানে যোগ করে দেবো 0 0 5 আর 2 7 আর এখানে 7 আর 1 8 870 বাই 15। 5 দিয়ে কাটি, 5 3 15 5 1 5 5 7 35
5 4 20। এবার 3 দিয়ে কাটবো, 3 5 15, 24, 3 8 24, তার হলো 58। তাহলে এটাই হবে অ্যান্সার এদের গড়। এরপরে 2 দাগের শূন্যস্থান পূরণের 1 কোশ্চেনটা আছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 8% সমাহারে হ্রাসপ্রাপ্ত হয়। n বছর পর ওই মেশিনটির মূল্য p টাকা হলে m বছর পরে মেশিনটির মূল্য কত হবে? যেখানে mটা বলা আছে n এর থেকে ছোট। এখানে অঙ্কটা একটু জটিল। আমি ধরলাম যে 4 বছর কোনো মেশিনের মূল্য কমতে কমতে গিয়ে 4 বছর পর p টাকাতে দাঁড়িয়েছে। আর তাহলে যদি বলি 4 বছর পর p টাকাতে হয়েছে, তাহলে যদি বলি তাহলে 2 বছর পর কত টাকা হবে? এটা 2 এর ঘর। তাহলে কি করতে হবে? 4 বছরে এইদিকে কমছে, এইদিকে কমছে, কমতে কমতে গিয়ে একদম 4 বছরে p টাকাতে দাঁড়িয়েছে। এবার আমাকে বার করতে হবে যে 2 বছর পর তাহলে কত হলো। তাহলে 4 বছরে p টাকা ছিল, তাহলে এইদিকে যদি ব্যাকে আসি তাহলে কী হবে? ব্যাকে এলে বাড়বে। তাহলে এই p টাকা থেকে আমি যদি এই 2 বছরে ফিরে আসি, তাহলে এখান থেকে এর মধ্যে ডিফারেন্স কতটা? 4 - 2 মানে 2 বছর। তাহলে কি করব? এই p টাকা থেকে 8% হারে বাড়তে বাড়তে এসে কত 2 বছরে এইটা হবে, তখন 2 বছর শেষে তার মেশিনটির মূল্য। ঠিক একই রকমভাবে এখানে বলেছে যে এইভাবে কোনো একটা মেশিনের মূল্য কমতে কমতে গিয়ে n বছরে p টাকা এসে দাঁড়িয়েছে। এইদিকে বাড়ছে, এইদিকে কমছে, কমতে কমতে এলে তাহলে বিপরীত দিকে কী হবে? বিপরীত দিকে বাড়বে। তাহলে এবার p টাকা থেকে m বছরে ফিরে আসছে, আমি তাহলে এটা হচ্ছে m কোন এক জায়গায় আছে। তাহলে এই p বছর থেকে যদি বাড়তে 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 যদি m বছরে আসি, তাহলে এটা কত হবে? এইখানে বছরটা হবে এই দুটো বিয়োগফল n - m, সেটাই আমি এখানে করব। তাহলে আমি লিখব যে n বছরে মূলধন, n বছর শেষে মূলধনটা কত, এখানে n বছর পরে মেশিনের মূল্য আছে, মেশিনের মূল্য n বছর পর মেশিনের মূল্য আছে p টাকা। এবার যদি বিপরীত দিকে কমতে কমতে আসে তাহলে কী হবে? বৃদ্ধি হবে, বৃদ্ধি 8% হারে বাড়তে বাড়তে আসবে বিপরীত দিকে এলে। এবার সময়টা কত হবে? সময়টা হবে এই n বছর থেকে m বছরে ফিরে আসি, তার মানে হবে n - m, এই বছরে এত কটা বছরে হবে। তাহলে নির্ণয় যেটা মেশিনের মূল্য বার করতে বলেছে, নির্ণয় মেশিনের মূল্য কত হবে? p থেকে 8% হারে বাড়তে বাড়তে আসবে, যেহেতু উল্টো দিকে হচ্ছে। আর সময়টা কত হবে? n - m বছর, যেহেতু এখানে nটা বড় mটা ছোট। তাহলে নির্ণয় মেশিনের মূল্য কত হলো? p × 1 + r/100 টু দি পাওয়ার n - m, এটাই হবে অ্যান্সার, এটাই শূন্যস্থানে বসবে। এরপরে 2 এর কোশ্চেনটা আছে, x ভ্যারিজাস 1/y হলে 2x + 3y এর মান ক্ষুদ্রতম হবে যখন x = y সমান কত? এই অঙ্কটা বেশ বড় অঙ্ক। x ভ্যারিজাস 1/y, এটা মাধ্যমিক লেভেলের থেকে হাই। এটা x ভ্যারিজাস y বলা আছে 1/y, তাহলে হবে কত? x = হবে k × 1/y। তাহলে এখান থেকে আমরা বের করে নেবো যে y = কী হবে? k/x, ওয়াইটা দিকে চলে গেল, এক্সটা দিলে k/x হলো, এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার আমাকে বের করতে হবে যে 2x + 3y এর বৃহত্তম মানটা বার করতে হবে। তাহলে কি করব? ক্ষুদ্রতম মানটা বের করতে হবে। তাহলে এখানে 2xটাকে 2xই রাখলাম, আর 3 × y, ওয়াইয়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম k/x। তাহলে কি হলো? এইটা হলো। এবার আমরা am > gm এই সূত্রটা লাগাবো। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিনটা সবসময় gm এর থেকে বড় হয়। তাহলে এখানে অ্যারিথমেটিক মিন কী হবে? দুটো সংখ্যা যদি a b হয়, তাদের অ্যারিথমেটিক মিন হয় a + b/2, আর তাদের জিওমেট্রিক মিন হয় √ab। তাহলে এখানে আমরা দুটো সংখ্যা ধরবো, একটা হচ্ছে 2x, একটা ধরবো 3k/x। এই দুটো সংখ্যার উপর am > gmটা লাগাবো। তাহলে কী হবে? 2x + 3k/x/2 > এই দুটো গুণফল 2x × 3k/x, x কেটে গেল। তার মানে এখানে কী পড়ে থাকবে? 2x + 3k/x > 2 × √2, 3, 6 × k। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে 2x + 3k/x এর ভ্যালুটা কি হয় এর সাথে সমান বা তার থেকে বেশি। তার সবথেকে কম কোনটাই? সমানটাই সবথেকে কম। তাহলে এর ভ্যালুটা ক্ষুদ্রতম হবে যখন এই দুটো টার্মস যখন সমান হবে। 2x = 3k/x, এই দুটোকে সমান করব। এবার এটাকে কী করছি? x × x, x² হয়ে গেল 3 × 2 × k।
তাহলে কত হলো এক্স ইকুয়ালটা আমরা বলতে পারি √3/2 ইন্টু কে, তার মানে হবে √3k/2। এক্সের মানটা পেলাম। এবার ওয়াইয়ের মানটা বের করতে, ওয়াইয়ের মানটা এখানে আমরা পেয়েছি কত, ওয়াই ইকুয়াল টু k/x। এবার এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে k/x, এক্স মানে আবার 3k/2। তাহলে এখান থেকে আমরা কি করব, তাহলে ওয়াই ইকুয়াল টু হলো কত, এইটিকে আমরা লিখতে পারি কেটাকে রুটের ভেতরে ভরে দিলাম, k² লিখলাম, আর টোটাল থাকে 3k/2 লিখলাম। এবার ফার্স্ট টু লাস্ট করলে 2k²/3k হয়ে যাবে, 2k²/3k। এখানে কে কেটে যাবে, তাহলে কত হলো √2k/3। তাহলে এক্স আর ওয়াই দুটো পেয়ে গেলাম। এবার এক্স আর ওয়াই দুটো অনুপাত করব, তাহলে x/y সমান কত হয়ে যাবে, √3k/2 √2k/3। এবার x² করছি, তবে রুটটা পালাবে, তাহলে 3k/2 2k/3। কে কেটে গেল, তার মানে 3/2 2/3। একে এবার কী করবো, একে 6 দিয়ে গুণ করে দেবো, 6 দিয়ে গুণ করলাম, 2/3 ইন্টু 6, তাহলে 3 2 6, 2 3 6, তাহলে 3 3 9/4 হয়ে গেল। x² তাহলে x² ইকুয়াল হলো, এবার তাহলে x/y কত হবে, এটা হয়ে যাবে 3, রুট হয়ে যাবে, এটা হবে 2, তাহলে 3:2, এটাই হবে অ্যান্সার, 3:2। খুব কমপ্লিকেটেড অঙ্ক ছিল এটা। এই অঙ্কটার লেভেলটাই হাই, মাধ্যমিক লেভেলের অঙ্ক এটা নয়। এরপরে 3 কোশ্চেন আছে, সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কিত করলে লম্বটি অতিভুজের অংশদ্বয়ের ড্যাশ হয়। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আমি নাম দিলাম ABC। এবার বি হচ্ছে সমকোণী বিন্দু, এখান থেকে এর উপরে লম্ব টানলাম BD, তাহলে এদিকটাও 90, এদিকটাও 90। এবার আমরা সদিশতা ত্রিভুজে ওখানে পড়েছিলাম, সদিশতা চ্যাপ্টারতে পড়েছিলাম যে এই BD² ইকুয়াল টু কী হয়, AD ইন্টু DC হয়, এখানে ছিল প্রমাণ। তাহলে এখানে আমরা কী পেলাম, BD² ইকুয়াল টু হলো AD ইন্টু DC। আর এইটা মানেই বোঝা যায় যে BDটা কী করবে, AD ও DCকে মধ্য সমানুপাতিতে ভাগ করবে। কেন, আমি ধরলাম ABC তিনটে সংখ্যা সমানুপাতে আছে, তাহলে এদের মধ্য সমানুপাতি কোনটা, বিটা, তাহলে কী লিখতে পারি, A/B ইকুয়াল টু B/C, দ্যাট ইজ B² ইকুয়াল টু হয় AC। তাহলে এটা থেকে প্রমাণিত হয় যে বিটা হলো AC এর মধ্য সমানুপাতি, তাহলে এখান থেকে প্রমাণিত হবে যে BDটা হবে AD আর DC এর মধ্য সমানুপাতি। তাহলে আমরা বলতে পারি যে এই লম্বটা যে বাকি অতিভুজে দুটো বাহুকে ভাগ করছে, এই দুটো বাহুর কী হবে, দুটো বাহুর মধ্য সমানুপাতি হবে। তাহলে এটা অ্যান্সার হবে মধ্য সমানুপাতি, শূন্যস্থানে বসবে এটা। এরপরে 4 কোশ্চেন আছে, যদি থিটাটা 0 থেকে 90 এর মধ্যবর্তী হয় এবং সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা, এই সমীকরণের সমাধান সংখ্যা কটা বের। এখানে সমীকরণটা আছে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এবার থিটার মান এমন কিছু বসাতে হবে, তার জন্য ট্যান থিটা আর সাইন থিটার ভ্যালুটা সমান হবে। 0 থেকে 90 এর মধ্যে এমন কোনো ভ্যালু নাই যে ভ্যালুটা এখানে বসালে সাইন থিটা ও ট্যান থিটা সেম ভ্যালু দেবে, তাই এখানে সমাধান সংখ্যা হবে 0। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 0। এরপরে 5 কোশ্চেন আছে, 3/4 πr² বর্গাকার বৃত্তকলা পাতকে মুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু পরিণত করলে শঙ্কুটির উচ্চতা ড্যাশ একক। এখানে বৃত্তকলার ক্ষেত্রফলটা কি আছে, বৃত্তকলার ক্ষেত্রফল 3/4 πr²। πr² হয় একটা বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফলে কী বলছে, 4/3 সেইটুকু নিয়েছে, দিয়ে সেটাকে শঙ্কুতে পরিণত করেছে। আমি এখানে ধরলাম এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরলাম আর, তাহলে এর ক্ষেত্রফল হবে πr²। এবার এই বৃত্ত থেকে 4টে ভাগ করেছে, 4টে ভাগের একটা ভাগ বাদ দিয়েছে আর 3টে ভাগ রেখেছে। এই যে বৃত্তকলাটা হলো, এই বৃত্তকলাটাকে ভাঁজ করে একটা শঙ্কু তৈরি করা হয়েছে, ঠিক এরকম। এবার এই শঙ্কুটার উচ্চতার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে কি পাবো এখান থেকে আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা বৃত্তের ব্যাসার্ধ r ছিল, সেই rটা কী হয়েছে, চোঙটার তির্যক উচ্চতা হয়ে গেছে। তাহলে সেটাই লিখব যে বৃত্তের ব্যাসার্ধটা সমান হয়ে গেছে শঙ্কুর তির্যক উচ্চতা সমান r, তাই তো হয়েছে। এবার বৃত্তটার পরিধি কত ছিল, 2πr। তাহলে যে বৃত্তকলাটা হলো তার পরিধি কত হবে,
4/3 ভাগই হবে। তাহলে লিখব এবার বৃত্তকলার পরিধি। বৃত্তকলার পরিধিটা হবে এই 2πr এর 3/4 হবে, 4/3 ভাগ। এইটা হলো বৃত্তকলাটার পরিধি। আর এই বৃত্তকলার যেটা পরিধি সেইটাই হয়ে যাবে শঙ্কুটার ভূমির ক্ষেত্রফল। ভুল বললাম, এর পরিধিটা হয়ে যাবে শঙ্কুর ভূমির পরিধি। ভূমির পরিধি এটা কত হবে, 2 কেটে দিই, তার মানে 3/2 πr এত সেমি, না বর্গ একক দিয়েছে, এত বর্গ একক। এবার আমাকে ধরে নিতে হবে যে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধটা কত, এটা অজানা আছে। এটা আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। এই যে শঙ্কুটা হয়েছে, এর যে ভূমি আছে, ভূমির ব্যাসার্ধটা আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। তাহলে ভূমির ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে ভূমির পরিধি কত হবে, 2πr। এটা আমরা সূত্র জানি। তাহলে এটাও হচ্ছে, এটা হচ্ছে বর্গ একক হবে না, এটা একক হবে, পরিধি তো, এটাও একক হবে। তাহলে এটাও পরিধি, এটাও পরিধি, তাহলে দুটো শর্তে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে শর্তে এই যে 2π ক্যাপিটাল আর সমান হয়ে যাবে 3/2 πr। পাই কেটে দিলাম। তাহলে এখান থেকে বলা যায় যে ক্যাপিটাল আর ইকুয়াল টু 3/4 স্মল আর। তাহলে আমরা এই যে শঙ্কুটা হলো, শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আরটা পেয়ে গেছি কত, 3/4 ইন্টু স্মল আর এত একক। এবার আমাকে বের করতে হবে যে শঙ্কুটার উচ্চতা কত। এবার শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ পেয়েছি এইটা, আর তির্যক উচ্চতা পেয়েছি এইটা। তা সেখান থেকে আমরা কি করতে পারি, উচ্চতা বের করতেই পারি। তাহলে শঙ্কুর উচ্চতা এই সমান আমরা জানি কি √/, সে L² মাইনাস R² হয়। কিন্তু এল মানে কত, এখানে এল মানে হচ্ছে স্মল আরটা, আর এখানে আর মানে কোনটা, এখানে আরটা ক্যাপিটাল আর দিই, আর মানে হচ্ছে এইটা 3/4 আর তার হোল স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতা মানে হলো এর ব্যাসার্ধ আরের সাথে সমান, আর এর ব্যাসার্ধ, শঙ্কুটা ব্যাসার্ধ হলো 3/4 ইন্টু স্মল আর। এটাকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে R² মাইনাস 3 3² 9, 4² 16 R²। তাহলে এখানে হবে 16 লস হবো, তাহলে 16 R² মাইনাস 9 R²। তাহলে কত হবে √7R²/16। এবার √7 থাকবে, R² জন্য আর বেরিয়ে আসবে, আর √16 মানে হয়ে যাবে 4। তার মানে হলো √7R/4 এত একক। এইটাই হয়েছে শঙ্কুর উচ্চতা, এটাই হবে অ্যান্সার। অঙ্কটার ভাবনাটা খুবই জটিল, তাই আমি ছবি দিয়ে বুঝিয়ে করালাম। আশা করি তোমরা বুঝতে পারবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে 6এর কোশ্চেনটা আছে, ঊর্ধ্বক্রমে সাজানো 50টি পদ বিশিষ্ট একটি রাশিতত্ত্বের 25তম পদ হচ্ছে 57 এবং মধ্যমা বলেছে 59.5 হলে 26তম পদটা কত। এখানে দেওয়া আছে একটা রাশিতত্ত্ব, ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এরকম করে কটা সংখ্যা আছে, টোটাল 50টি পদ আছে। এই 50টা পদের মধ্যে 25তম মানে 25th টার্মটাই, 25তম পদটা হচ্ছে গিয়ে 57। এবার তার মধ্যমাটা দেওয়া আছে, দিব যে তাহলে 26তম পদটা, মানে এরপরেই 57 পরেই যে 26তম পদটা থাকবে এইটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে এনের মান কত, টোটাল 50। এখানে n ইকুয়াল টু হচ্ছে 50 লিখবো, এখানে n ইকুয়াল টু 50 মানে যুগ্ম সংখ্যা আছে। তাহলে এখানে মধ্যমা কত হবে, অতএব মধ্যমা হবে জোড় সংখ্যা থাকলে x50/2 প্লাস x50/2 প্লাস 1/2, এইটা হবে মধ্যমা। তার মানে x 25তম পদ প্লাস x 26তম/2, এইটাই হবে মধ্যমা। আবার মধ্যমার মানটা দেওয়া আছে কত, দেওয়া আছে 59.5। তাহলে শর্তে এইটার সমানই আমরা লিখে দিতে পারি x25/x 26 ইকুয়াল টু হচ্ছে 59.5। তাহলে x25 প্লাস x 26 ইকুয়াল টু এই দুটো গুণফল, এই দুটো গুণ করলে কত হবে, এই দুটো গুণ করলে হবে 59.5 ইন্টু 2, তাহলে 2 5 10, আর তাহলে 1 2 9 18 19, আর তাহলে 1 2 5 10 11 মানে হচ্ছে 1190। তার জন্য একটা দশমিক আছে বসিয়ে দিলাম, তাহলে শূন্যটা পালিয়ে যাবে, তাহলে 119। তাহলে x25-এর মানটা দেওয়া আছে কত, 57, বসিয়ে দিলাম।
তাহলে প্লাস এক্স 26 সমান হবে 119। তাহলে এক্স 26 কত হবে? এক্স 26 হবে 119 মাইনাস 57, এই বিয়োগটা করলে হবে 62। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 26তম পদটা কত? 62। এটাই হবে অ্যান্সার। এরপরে 3-এর দাগে সত্য মিথ্যা আর কোশ্চেনে 1 নম্বরটা আছে বার্ষিক 5% হার সুদে 20 বছরের আসল ও সুদের অনুপাত 1:1 হবে, সত্য না মিথ্যা? তাহলে এখানে ধরে নেব আসল হচ্ছে পি টাকা, সুদের হারটা বোধহয় দেওয়াই আছে, সুদের হার আছে 5%, এটা হচ্ছে আর এর মান। আর সময় দেওয়া আছে কত? সময় টিটা দেওয়া আছে 20 বছর। তাহলে দেখি 20 বছরের সুদের পরিমাণ কত হয়। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে আই সমান কত হবে? পি এর মান বসিয়ে দিই পি, আর এর মান কত? 5%, সময় হচ্ছে 20 বছর বাই 100। এবার কাটাকাটি করবো, 0 0 কাটলো, 5 2 10, 2 2 কেটে গেল। তাহলে আই ইকুয়াল টু কী হলো? পি হয়ে গেল, মানে সুদটা আসলের সাথে সমান হয়ে গেল। তাহলে এখান থেকে বলতে পারি যে আসল ইস্টু সুদ সমান হয়ে যাবে 1:1। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এটা হলো সত্য। এরপরে 2-এর কোশ্চেন আছে x² প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 5, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0, এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। এখানে সমীকরণটা আছে x² প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 5, যেখানে বলা আছে এক্সটা নট ইকুয়াল টু 0। এই যে এক্সটা নট ইকুয়াল টু 0 বলা আছে, তার মানেই এক্সটা উপর নিচে কাটাকাটি করতে পারবো। তাহলে এখান থেকে উপরে এক্স কমন নিলাম, তাহলে এ হবে x+1 বাই এক্স ইকুয়াল টু 5। যেহেতু বলা আছে এক্সটা নট ইকুয়াল টু 0, তাহলে উপর নিচে কাটতে পারলাম। যদি নট ইকুয়াল টু 0 যদি না বলতো তাহলে কিন্তু কাটতে পারতাম না। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। আর এখানে বইয়ে বলা ছিল এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে হবে সত্য। এখানে যদি বলা না থাকতো এইটা, তাহলে তখন কী হতো? তখন কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হতো, তখন 5 × x 5x হয়ে যেত। তাহলে x² প্লাস এক্স মাইনাস 5x ইকুয়াল টু 0, দ্যাট ইজ x² মাইনাস 4x ইকুয়াল টু 0। তখন x কমন নিলে x মাইনাস 4 আসতো, তাহলে দুটো বীজ হতো, একটা হচ্ছে x ইকুয়াল টু 0, একটা বীজ হতো x ইকুয়াল টু 4। যদি এইটা না বলতো তাহলে তখন দ্বিঘাত সমীকরণ হতো। যেহেতু বলে দিয়েছি এক্সটা নট ইকুয়াল টু 0, তাই এটা কাটতে পারলাম, এটা দ্বিঘাত সমীকরণ হলো না, একঘাত চলে এলো। এরপরে 3-এর কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে আমার জানা নাই, এটা আমার দ্বারা সম্ভব নয়, হয়তো বই খুঁজতে হবে কোথাও আছে কিনা। এরপর 4 দিকে কোশ্চেনটা আছে সূর্যের উন্নতিকোণ আলফা হলে ছায়ার দৈর্ঘ্য ও পোস্টের দৈর্ঘ্যের অনুপাতটি হলো গুরু অনুপাত। এবার এখানে এটা ধরলাম স্তম্ভটা, আর এটা ধরলাম তাদের ছায়া। এবার কি বলেছে? কোনটা আলফা? আলফা মানটা কি দিয়েছে? 45 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট। তাহলে কী হবে? 45 থেকে বড় হবে আলফাটা। এবার আলফা কোনটা যত বড় হয় ছায়ার দৈর্ঘ্য তত কমে, আর আলফার মানটা যত কমবে ছায়ার দৈর্ঘ্য তত বাড়বে। তাহলে একমাত্র কোণ যদি 45 ডিগ্রি হয় তবেই ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য সমান হয়। এবার 45 থেকে যখনই বেড়ে যাবে তখনই ছায়ার দৈর্ঘ্যটা কমে যাবে আর স্তম্ভের দৈর্ঘ্যটা বাড়বে। তাহলে এখানে বের করতে বলেছে কি যে ছায়ার দৈর্ঘ্য ও পোস্টের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে ছায়া ইস্টু পোস্টের দৈর্ঘ্যটা কী হবে? তখন ছায়াটা কমে যাবে, এটা কম হবে, আর পোস্টের দৈর্ঘ্যটা বেশি হবে। যেহেতু কি বলেছে? যেহেতু অ্যাঙ্গেলটা 45 থেকে 90-এর মধ্যে, মানে 35 অপেক্ষা বেশি, তাহলে প্রথমে কম পরে বেশি, এটা কি হয়? তাহলে এটা লঘু অনুপাত হবে, কিন্তু বলা আছে গুরু, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 5-এর কোশ্চেনটা আছে একটি চোঙে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, এর আয়তন ঠিক রাখতে হলে তার উচ্চতাকে 1/4 অংশ করতে হবে, সত্য না মিথ্যা? ধরলাম চোঙের ব্যাসার্ধ ছিল আর উচ্চতা ছিল h, তা তখন আয়তন কত হবে? তখন আয়তন হবে πr²h। চোঙের আয়তন πr²h। এবার কি করা হয়েছে? এবার ব্যাসার্ধ দ্বিগুণ করা যেতে, ব্যাসার্ধ 2r হয়ে গেল, উচ্চতাটা সেম আছে h আছে, তাহলে এখন আয়তন কত হবে? তাহলে এখন আয়তন হবে πr²h, আর মানে হচ্ছে 2r। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে পাই × 4r² × h, তার মানে হলো 4πr²h, এত বর্গ একক। তাহলে আগে ছিল কত? πr², এখন 4 × হয়ে গেল। তাহলে আয়তনটাকে ফিক্স রাখতে হলে কী করতে হবে? উচ্চতাটাকে 4/1 করতে হবে, তাহলে এটা হবে সত্য। এরপরে 5-এর দিকে কোশ্চেনটা আছে যৌগিক গড় কেন্দ্রিক প্রবণতার পরিমাপের যথাযথ মাপক হতেও পারে আবার নাও হতে পারে, এটা ঠিক। যৌগিক গড়টা
অ্যাপ্রোপ্রিয়েট মাপক হতেও পারে আবার নাও হতে পারে, এটা হবে সত্য। তাহলে 5-এরটা হবে সত্য। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।